আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে সিপেজ। সিপেজটা অনেকটা পারমিয়েবিলিটির সাথে হচ্ছে কানেক্টেড। পারমিয়েবিলিটিটা কি ছিল? পারমিয়েবিলিটিটা ছিল হচ্ছে ভেদনযোগ্যতা, যে হচ্ছে ওয়াটার সয়েলের ভিতর দিয়ে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলকে পাস করে যায় এবং এক লেয়ার থেকে আরেক লেয়ার পাস করে, সেটাই ছিল আমাদের পারমিয়েবল বা পোরাস বা পারভিয়াস বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স। আর এই যে পারমিয়েবিলিটি বা এই যে পারমিয়েবল হচ্ছে ওয়াটারটা, এটা যেভাবে হচ্ছে সেটাকে আসলে আমরা বলতে পারি সিপেজ। ওখানেও আমরা ডার্সিস ল দিয়ে ম্যাথ করেছিলাম, যে হচ্ছে কিউ ইকুয়ালস টু কে আই এ। এখানেও আমরা ডার্সিস ল ফলো করি আসলে আমাদের এই সিপেজগুলো ক্যালকুলেশন করি। ওখানে সিপেজ রেটটা ছিল, যে রেট বলে দিচ্ছে যে কি রেটে ট্রান্সফার হচ্ছে পানি, আর এখানে আসলে আমরা সেটাই বের করব। ঠিক আছে? আচ্ছা, সিপেজের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক যদি আমি আপনাদেরকে আগে দিই, যে হচ্ছে এই জিনিসগুলো কিভাবে হয়। আচ্ছা, আমাদের যখন সয়েলটা থাকে, সয়েলটা দুই ডাইমেনশনেই হচ্ছে পাস করতে পারে। একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে? যদি আমরা 3D ভিউটা আসলে কল্পনা করি, যে একটা সয়েলের সাথে আরেকটা সয়েল পাশাপাশি লেগে আছে, তাহলে ওয়াটারটা পাস করবে। এখন এই পাসটা হতে পারে হরিজন্টালি পাস করতেছে, হতে পারে ভার্টিক্যালি পাস করতেছে। ঠিক আছে? দুইভাবে কিন্তু হতে পারে। এখন আরেকটা হতে পারে যে ম্যাম আমাদের তো 3D-তে হচ্ছে জেড এক্সিস। জেড এক্সিসটাও যদি বলি, সেটা তো আসলে আমাদের কি হবে, এই যে পেজ থেকে বা এই বোর্ড থেকে আমাদের দিকে বা আমাদের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, সেটাকেও আমরা আসলে হরিজন্টালি কল্পনা করতে পারি। ঠিক আছে? তাহলে ওয়াটারের মেনলি মুভমেন্টটা যদি হয়, দুই ডিরেকশনে হতে পারে, এক ডিরেকশনে হতে পারে। ঠিক আছে? এখন আমাদের এটা সয়েল কন্ডিশনের উপরে নির্ভর করবে, যে সয়েল কি আমাদের আইসোট্রপিক। আমরা সামনে যখন যাবো এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো, যে সয়েল আসলে দুই রকম হতে পারে, একটা হচ্ছে আইসোট্রপিক আর একটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। আচ্ছা, আইসোট্রপিকটা কি? আইসোট্রপিক হচ্ছে যদি সয়েলের সকল এক্সিসে আমাদের বৈশিষ্ট্যগুলা হোমোজিনিয়াস থাকে বা একই রকম থাকে ফ্লো কন্ডিশন, সেটা আইসোট্রপিক। আর যদি ধরলাম এক্স এক্সিসে একরকম ফ্লো হচ্ছে, ওয়াই এক্সিসে আর একরকম ফ্লো হচ্ছে, তাহলে সেটা হয়ে যায় যখন আমাদের এক্সিস ভেদে হচ্ছে সয়েলের কন্ডিশন বা ফ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে, রেট অফ ফ্লো, তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যানাইসোট্রপিক। আচ্ছা, এখন আমাদের এই সিপেজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস হচ্ছে কনস্ট্রাক্ট করতে হয়। এটা মেনলি আসলে গ্রাউন্ড ওয়াটার টেবিল বা গ্রাউন্ড ওয়াটার ফ্লোর সময় আমরা সিপেজটাকে কল্পনা করতে পারি, যে গ্রাউন্ডের ভিতরে পানিগুলো যে ফ্লো হচ্ছে সেটা আসলে সিপেজ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্লো নেট আমরা কনস্ট্রাক্ট করি গ্রাফিক্যাল মেথডে। ঠিক আছে? ফ্লো নেটটা আসলে আমাদের এই ল্যাপ্লাসের কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী আসছে, আমরা এখনই দেখবো সেটা। তাই যদি একটু দেখি যে ল্যাপ্লাসের কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী আসলে ফ্লো নেটটা কি বা জিনিসটা আসলে কি হচ্ছে। আচ্ছা, এটার জন্য আমরা একটা যদি ছবি আঁকি, ছবিটা হচ্ছে এটা। ঠিক আছে? আমরা শীট পাইল দিছি। শীট পাইলটা কেন দিছি? ধরলাম আমি আমার এই পোর্শন, এটা ধরলাম বি পোর্শন, এটা ধরলাম এ পোর্শন। আমি বি পোর্শনে কোন একটা স্ট্রাকচার বানাতে চাচ্ছি। ঠিক আছে? হাইড্রোলিক স্ট্রাকচার বানাতে চাচ্ছি। এখন আমাদের তো পানির হাইটটা দেখেন এতে কত বেশি। এত হাইটের পানিতে আমি আসলে বানাতে পারতেছি না, আমার পানির হাইটটা কমাতে হবে। তাহলে আমি এখন এখানে একটা শীট পাইল দিয়ে দিলাম। ঠিক আছে? এই পাইলটা কি করবে? পানির এই ফ্লোটাকে বাধা দিবে। এবং দেখেন বি পার্টের হাইটটা কিন্তু পানির হাইটটা অনেক কম। আমাদের যখন কথার কথা পদ্মা সেতু করতে চাচ্ছি, পদ্মা সেতু তো শীট পাইল না, আরো অন্য টাইপের আমরা কফার ড্যাম এই ধরনের আমরা স্ট্রাকচার ইউজ করি। বাট সহজে যদি একটু বুঝতে চাই, যে হচ্ছে আমি ইয়ে করবো পদ্মা সেতুতে একটা পিলারি করতে চাচ্ছি, যদি ধরলাম শীট পাইলের মতোই ওটা আরো বেশি ইন্টেন্সিভ, ওই ধরনের ফাইলে যদি হচ্ছে আমরা মানে ওই তো পাইলের ক্ষেত্রে ধরলাম কথা কথা শীট পাইলে ইউজ করলাম, তাহলে আমাদের বাইরে থাকবে ওয়াটার লেভেল দেখেন H1 লেভেলে, আর হচ্ছে আমাদের ভিতরে থাকবে হচ্ছে H2 লেভেলে। শীট পাইল অনেকটা তাই করে, ওয়াটার লেভেলটাকে আমাদের হচ্ছে প্রতিরোধ করে অনেকটা হচ্ছে লেভেল মানে পানিকে শুষ্ক রাখার চেষ্টা করে। এবং এই ক্ষেত্রে আমি যদি একটা সয়েলের এলিমেন্ট নেই, সেটা হচ্ছে এ, এই এটাকে এখানে বড় করে দেখানো হয়েছে যে আসলে ফ্লোটা কিভাবে হচ্ছে এতে। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে এই এ পার্টে আমার হাইটটা যখন ছিল এই H1 লেভেলে ওয়াটার লেভেলটা, আর বি সাইডে ছিল হচ্ছে H2 লেভেলে, তাহলে আমাদের আসলে হাইট ডিফারেন্স বা এইটুকু অংশ হচ্ছে H1 মাইনাস H2 হেড ডিফারেন্স। এটা তো টোটাল হয়ে গেল হেড ডিফারেন্স। কিন্তু আমি যদি বলি যে সয়েলের ভিতরে আমি একটা কম্পোনেন্ট নিলাম, যেটা হচ্ছে ডিএক্স হরিজন্টালি আর ভার্টিক্যালি ডিজেড, এবং আমি যদি এই এ পয়েন্টেই হচ্ছে একটা পিজোমিটার নিই। ঠিক আছে? পিজোমিটার কি করে? আমরা যখন ফ্লুইড মেকানিক্স করছিলাম, পিজোমিটার আমাদের প্রেশার হেড বা হচ্ছে পি বাই গামা, ঠিক আছে, সেই ভ্যালুটা দেয়, হেডের ভ্যালু। তখন আমরা দেখতেছি যে আমরা পিজোমিটারকে যখন দিচ্ছি ওয়াটার লেভেলটা ভালো মতো যদি খেয়াল করি এইখানে আসতেছে।
তখন আমরা দেখতেছি আসলে ওয়াটার লেভেল কিন্তু H1 এর থেকে অনেক নিচে নেমে গেছে, এবং এই ক্ষেত্রে আমরা যে হেড ডিফারেন্সটা সেটা হবে হচ্ছে H, ছোট H। এই ছোট Hটা কি হবে? ছোট H হবে হচ্ছে এই যে পিজোমিটারের লেভেল এবং হচ্ছে H2, এই দুইটার ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের ছোট H। এখন এই ছোট Hটা কি? ছোট Hটা হচ্ছে আমার এই এস পয়েন্টে যতটুকু হচ্ছে হেড লস অথবা যে হেড ডিফারেন্স সেটা। কারণ আমার এ পয়েন্টে যখন যাব তখন কিন্তু আর এই যে H1 লেভেলে পানিটা নাই, পানিটা অনেক নেমে গেছে। এটাই এখন আমরা দেখবো কিভাবে নামছে। এটা হচ্ছে এই সিপেজের কারণে হয়েছে, ঠিক আছে? সিপেজের কারণে ধরলাম এখানে আমাদের পানির কণা ছিল, এই পানির কণা এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে, এখানে যাবে, যেতে যেতে এই পয়েন্টে যখন আসবে আমার এই হেডটা থাকার কথা ছিল এই লেভেলে, কিন্তু এখন আছে এই লাল পয়েন্টে, কিছুটা নেমে গেছে, ঠিক আছে? পানির হেডটা কেন নেমে গেছে? এই যে বিভিন্ন হচ্ছে সয়েলের লেয়ারে পানি অলরেডি যেখানে H1 লেভেলে থাকার কথা বা সবুজ লেভেলে থাকার কথা সেখান থেকে পানি এই লেভেলে, এই লাল লেভেলে চলে আসছে। কারণ কি? পানি নিচে নেমে গেছে। এটাই বুঝতে পারতেছি এ পয়েন্টে আমি যখন পিজোমিটার দিচ্ছি আমি এটাই বুঝতে পারতেছি যে পানি আমার H1 থেকে নিচে নেমে গেছে। এবং এটা কেন নিচে নেমে গেছে? এই যে সয়েলে আছে এই সয়েলের ভিতরে এই পানিটা ঢুকে গেছে। কারণ আমাদের এই লেয়ারটা হচ্ছে পারভিয়াস আর এই লেয়ারটা, নিচের লেয়ারটা হচ্ছে আমাদের ইমপারভিয়াস লেয়ার বা ইমপারমিয়েবল লেয়ার। ধরলাম কংক্রিট আর এখানে হচ্ছে সয়েল আছে, তাহলে সয়েলের ভিতরে তো আমাদের পানি ঢুকেই যাবে। এটাই হচ্ছে সিপেজ। এখন যদি আমি এলিমেন্ট এ কে নেই তাহলে দেখেন আমার এই এক্স এক্সিস এবং হচ্ছে জেড এক্সিস আছে, এবং এই ক্ষেত্রে ঢুকতেছে আমি যদি হচ্ছে আমরা জানি যে কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী যে কিউ ইকুয়ালস টু এ বি, ল্যাপ্লাসের কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী। এখন আমি এরিয়াকে এই সারফেস কল্পনা করতেছি, তাহলে এই সারফেসের জন্য এরিয়া হয়ে যাচ্ছে ডিজেড আর ডিওয়াই। এই এ হয়ে যাচ্ছে হচ্ছে ডিজেড ডিওয়াই এরিয়া, আর ভি হয়ে যাচ্ছে ভিএক্স। ভিএক্স কেন হচ্ছে? এটা এক্স অ্যাক্সিস বরাবর ফ্লো করতেছে পানি হরিজন্টালি, সেজন্য হচ্ছে আমাদের ভিএক্স। আর আমার যে তলের উপরে, তলটা কিন্তু লম্ব, আমার এই ভিএক্স এর সাথে তলটা বা এরিয়াটা কিন্তু লম্ব, সেই লম্ব এরিয়া হচ্ছে ডিজেড ডিওয়াই। এটা যদি আমি একটু হরিজন্টালি কল্পনা করি যে আমি যখন এক্স এক্সিসে আসি পানিটা মুভ করতেছে উপরের দিকে ওয়াটার মলিকুল, তাহলে আমাদের সেখানে ভিজেড আমার হচ্ছে ভেলোসিটি, আর আমার এরিয়া হবে হচ্ছে সারফেসের এরিয়া। সেটা কোন সারফেসের এরিয়া হবে? লম্ব সারফেস, মানে যেখান দিয়ে পাস করতেছে কোন তল দিয়ে? পাস করতেছে এই তল দিয়ে। অথবা আমরা যদি বলি পাস করতেছে হচ্ছে আমাদের উপরে যাচ্ছে। তাহলে এইটা যদি আমাদের ওয়াই এক্সিস হয়, দেখেন এই বরাবর আমাদের হচ্ছে পাস করতেছে পানিটা, ঠিক আছে? এই প্লেনে হচ্ছে মানে পানিটা যাচ্ছে, এবং এটার এরিয়া হবে হচ্ছে ডিএক্স ডিওয়াই। এবং যদি আমি দেখি আমার যেটা এন্ট্রি পয়েন্ট বা ইনপুট পয়েন্টে আমার আছে হচ্ছে শুধু বিএক্স ডিওয়াই ডিজেড, আর আমার যখন আউটপুট পয়েন্ট দেখেন বিএক্স এর সাথে এই ভেলোসিটির সাথে কিছু অংশ যোগ হয়েছে, ডেল বিএক্স ডেল বিওয়াই, সরি ডেল বিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডেল বিএক্স ডেল এক্স, এই পরিমাণ অংশ হচ্ছে অ্যাড হচ্ছে। কেন হচ্ছে? পানি যখন আমাদের এই পয়েন্টে ছিল, ধরলাম লেফট পয়েন্টে এল আর এটা রাইট পয়েন্ট আর, লেফট পয়েন্টে আমাদের পানি তখনও প্রবেশ করে নাই, এই জন্য ভিএক্স ছিল। তারপর যখন রাইট পয়েন্টে আসছে পানি পাস করে চলে যাচ্ছে, তখন কিছু অংশ বেড়ে গেছে, যেহেতু পানি পাস করে বের হয়ে যাচ্ছে, এর জন্য এই যে এই অংশটুকু আমরা অ্যাড করতেছি। এখন যদি এটাকে আমরা কিউ ইকুয়ালস টু এ বি আকারে কিন্তু এটা লিখছে। এখন আমরা যদি হচ্ছে এই দুই সাইডকে সমান সমান ধরে একটা ইকুয়েশন আনতে চাই, এখানে ডেরিভেশন দেওয়া আছে, ডেরিভেশনটা জাস্ট বুঝার জন্য। যদি আমরা ইকুয়েশন আনতে চাই ডার্সিস ল ফলো করে, যে ডার্সি কি বলছে? ভি ইকুয়ালস টু কে আই। ডার্সি আসলে আমাদের এটা বলছে যে আমাদের ডিসচার্জ ভেলোসিটি ভি কে আমি কে আই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সেটা যদি আমরা ধরি যে লেফট সাইড এবং রাইট সাইড, এটাকে যদি হচ্ছে সমান ধরে আমি লেফট মানে বামে আনি, যে এই দুইটার সামেশন আমি যখন করব লেফট এবং রাইট, তখন এদের সামেশন হয়ে যাবে 0। তাইলে আমরা পাই হচ্ছে এই ইকুয়েশনটা, যে কে এক্স ডি স্কোয়ার এইচ বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে জেড, আমার এক্স এক্সিস আর জেড এক্সিসে ফ্লো হচ্ছিল, তাই ডি এক্স স্কোয়ার এইচ বাই ডি জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে? যদি আমি ধরি যে আমি যখন ধরবো যে ভি ইকুয়ালস টু কে আই, যেটা ডার্সিস ইকুয়েশন, এবং সামেশন অফ ভি কে আমি যদি হচ্ছে 0 ধরি, তাইলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন যদি আমাদের আইসোট্রপিক সয়েল হয়, আমি যেটা বলছিলাম আইসোট্রপিকে কি বোথ সাইডেই আমার সেম ধরনের ফ্লো কন্ডিশন হবে, তাহলে আমাদের সিপেজ ভ্যালু কে ছিল আমাদের সেই পারমিয়েবিলিটি অথবা কি ছিল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কে। তাহলে আমার যখন আইসোট্রপিক সয়েল হবে তাহলে কে জেড আর কে এক্স এর ভ্যালু সমান হবে,
এবং সমান যদি হয় তাহলে এই দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি যখন 2 ডাইমেনশনাল ফ্লো হবে মানে এক্স এক্সিস এবং জেড এক্সিস, তখন আমাদের এই সূত্রটা। এটা ম্যাথ করতে গেলে আমরা কাজে পাবো, বাট এটা নর্মালি হচ্ছে বেসিক ল্যাপ্লাসের কন্টিনিউটি ইকুয়েশন ফর 2 ডাইমেনশনাল ফ্লো, এবং এটা আইসোট্রপিক সয়েলের জন্য। এবং এই উপরেরটা 8.4 এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক, যখন আলাদা আলাদা এক্সিস থাকবে সেটা। এটা তো একদম খুবই বেসিক একটা আপনাদের টার্মিনোলজিটা বলে দিলাম, এবং এই বেসিক টার্মিনোলজির সূত্রটা হচ্ছে কি, ডার্সিস ল ফলো করে, যেটা হচ্ছে কি আমাদের ভি বা ডিসচার্জ ভেলোসিটি ইকুয়ালস টু কে ইন্টু আই। আই কি ছিল আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা বলতে পারি ডিএইচ বাই ডিজেড অথবা হচ্ছে ডিএইচ বাই হচ্ছে ডিএক্স, এটাই ছিল কিন্তু আই, হাইড্রোলিক স্লোপ যেটা, ঠিক আছে। আর কে ছিল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, আই ছিল আমাদের স্লোপ বা গ্রেডিয়েন্ট, তাহলে আমাদের হচ্ছে ভি ইকুয়ালস টু কে আই। এখন সামেশন অফ ভি বা হাইড্রোলিক ডিসচার্জ আমি যদি হচ্ছে 0 ধরি, তাহলে আমরা এই ইকুয়েশন 8.4 পাবো অ্যানাইসোট্রপিক সয়েলের জন্য, যখন কে এক্স কে জেড আলাদা। আর যদি আইসোট্রপিক সয়েল হয় মানে এই দুইটা সমান, তখন আমরা পাবো 8.5। আচ্ছা, এই বেসিকটা আসলে আমাদের লাগবে এই ধরনের একটা ম্যাথ করতে। আপনাদের ম্যাথ হচ্ছে 8.1, এখান থেকে মেনলি আমরা দুইটা ম্যাথ দেখবো, 8.1 আর 8.2। আর 8.3টা আমি জাস্ট একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিব, কারণ এটা হচ্ছে 8.2 আইসোট্রপিক আর 8.3 হচ্ছে অ্যানাইসোট্রপিক। তাহলে পার্থক্যটা আসলে কোথায় হচ্ছে আমি জাস্ট এটা বলে দিব। আচ্ছা, 8.1টা যদি একটু দেখি, 8.1 ম্যাথের জন্য আমার লাগবে ফিগার 8.2, এবং এখানে হচ্ছে আমাদের দেখেন 2 লেয়ার সয়েল, তার মানে কি 2 ডাইমেনশনাল বা হচ্ছে 2 কন্ডিশনাল বা 2 ওয়ে সয়েল। তাহলে আমাদের এই যে তখন এই ইকুয়েশনটা লাগবে, 2 ডাইমেনশনাল ফ্লো কন্ডিশন লাগবে যদি হচ্ছে আমাদের কি হয় 2 ডাইমেনশনেই ফ্লোটা হয়। এখন একটু যদি দেখি এখানে আমার ফ্লোটা কোথায় হচ্ছে, এখানে আমরা পানির ট্যাপটা দিচ্ছি, এখানে ধরলাম সেই ট্যাঙ্কি আছে বা ওয়াটার রিজার্ভার আছে, এবং এখানে সেই আমাদের 2 টাইপের সয়েল আছে, উপরে একটা সয়েল অ্যাশ কালারের, নিচে সাদা কালারের আরেকটা সয়েল, এবং এখানে আরেকটা ট্যাঙ্কি দিয়ে এখানে আমি ওয়াটার লেভেলটা মেজার করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াটার ফ্লোটা একদিকেই হচ্ছে, শুধু এক সাইডে, এবং এই জন্য এটাকে আমরা বলতে পারি 1 ডাইমেনশনাল ফ্লো প্রবলেম। যদি আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই সাইডে হতো জেড এক্সিস, তাহলে কিন্তু আমরা 2 ডাইমেনশনাল বলতাম, বাট এখানে শুধু কি এই যে জেড এক্সিসেই আমাদের পাস হচ্ছে উপর থেকে নিচে, তাহলে এটা শুধুমাত্র 1 ডাইমেনশনাল। এবং এই ক্ষেত্রে যেটা শুধুমাত্র জেড এক্সিসে হচ্ছে ফ্লোটা, এই জন্য আমরা এই এক্স এর অংশটাকে বাদ দিয়ে শুধু জেড এর ভ্যালুটা নিছি। কোথা থেকে, এই যে এখান থেকে এক্স এর অংশটা বাদ দিয়ে দিছি, আইসোট্রপিক সয়েল, তাহলে আমরা 8.5 থেকে শুধু জেড অংশটা নিয়ে লিখতে পারি যে ডিএইচ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবং এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের 8.7 আসবে। জাস্ট এটাকে বুঝে রাখি, ঠিক আছে। এবার আমরা যদি একটু ব্যাখ্যা করি যে জিনিসটা আসলে কি হচ্ছে। আমি যখন হচ্ছে 8.2 ফিগারে চলে গেলাম, এটা 2 লেয়ার সয়েল। আমাদের প্রথম লেয়ারের হচ্ছে পারমিয়েবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি K1, আর পরেরটার জন্য হচ্ছে K2। 2 ধরনের আমার K এর ভ্যালু আছে। আর এখানে কি হচ্ছে, আমার প্রথমে এই যে আমার সয়েল মানে ওয়াটার লেভেলটা এখানে ছিল, এবং পরের হচ্ছে ওয়াটার লেভেলটা এখানে। তাহলে একদম যখন শুরুতে ছিল আমার পানি, তখন আমি দেখতে পারতেছি যে ইন টোটাল হেড লসটা হচ্ছে H1। একটু ভালো মতো দেখি, ইন টোটাল আমার হেড লসটা হচ্ছে H1। এখন যদি আমি কোনো একটা পয়েন্ট, সেটা নিলাম এই পয়েন্ট ধরলাম, যখন আমার ফ্লোটা প্রথম লেয়ারে আছে, তাহলে জেড এর ভ্যালু যখন 0, এই যে দেখেন জেড কি, জেড হচ্ছে আমার সয়েলে ঢোকার আগ মুহূর্তে থেকে শুরু করতেছি আমি মাপা, আমি এই লেভেল থেকে আমি মাপা শুরু করতেছি সয়েলে ঢোকার আগ মুহূর্তে। যখন আমাদের এই পয়েন্ট মানে জেড ইকুয়ালস টু 0, মানে আমার সয়েলের ভিতরে পানি ঢুকে নাই, তখন কিন্তু আমার হেড লস এইচ এর ভ্যালুটা সবসময় H1ই হবে, কারণ আমার পানি এখনো ঢুকে নেই। এখন আমি ধরলাম আমার এই জেড এর ভ্যালুটা কত হলো, জেড এর ভ্যালুটা হয়ে গেল এই প্রথম সয়েল কন্ডিশনের ভিতরে বা প্রথম লেয়ারে সয়েলটা। তাহলে আমি এই পয়েন্টেই ধরলাম, এই পয়েন্টে আমি পিজোমিটারটা দিলাম, এই যে এই ছবিটা হচ্ছে পিজোমিটার, এটা হচ্ছে সেই আমাদের পিজোমিটার। তাহলে আমি যদি পিজোমিটারটা দেই, তাহলে দেখতেছি আমার সয়েলের মানে ওয়াটারের হাইটটা এখানে চলে আসছে, যেটা আমার থাকার কথা ছিল এইখানে উপরে, একদম ট্যাঙ্কের উপরে, হলুদ কালার দিয়ে যদি বলি, সেটা আমার চলে আসছে এই পয়েন্টে। তাহলে এই ক্ষেত্রে আমার হেড ডিফারেন্সটা কি হবে, হেড ডিফারেন্সটা হবে হচ্ছে এই যে হলুদ এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই H2 বা হচ্ছে নিচের রিজার্ভার, এইটুকুর যে ডিস্টেন্স H, এইটা হচ্ছে আমার হয়ে যাবে
তখন হেডের ভ্যালু, তখন এইচ ইকুয়ালস টু এইচই থাকবে। আচ্ছা, এখন যদি আমার পিজোমিটারকে আমি সেকেন্ড লেয়ারে নিয়ে যাই, এটা হচ্ছে সেই সেকেন্ড লেয়ারের পিজোমিটার, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার হেড ডিফারেন্সটা কত হবে দেখেন, যখন আমার এই লেয়ারে থাকবে তখন আসলে জেড এর ভ্যালুটা কখন কোথায় চলে যাচ্ছে, জেড এর ভ্যালুটা যখন সেকেন্ড লেয়ারে চলে যাচ্ছে তখন আমার এইচ এর ভ্যালু হবে হচ্ছে 0, কোনো হেডই নেই। কারণ কি, আমার নিচের লেয়ারটা যদি দেখি, নিচের লেয়ারে আমি এখানে সয়েল আছে, ঠিক আছে? তাহলে আমার এই ক্ষেত্রে কিন্তু তেমন কোনো, নিচের লেয়ারে যখন যাবে তখন হচ্ছে নিচের লেয়ারে যখন যাবে তখন হবে H2, কারণ এখানে পানি ছিল আমার আর এখানে এখন ওয়াটার হাইট, তাহলে আমার ডিফারেন্স হচ্ছে H2 যখন সেকেন্ড লেয়ারে যাবে। এই জিনিসটা আসলে ছবিটা আমাদের লাগবে যে ওয়াটারটা বা আমার সয়েলটা আমি কোথায় নিচ্ছি, পিজোমিটারটা কখন কোথায় নিচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমার হাইট ডিফারেন্সটা কত সেটা বোঝাচ্ছে। এখানে আমাদের প্রথম সয়েলের হাইট হচ্ছে H1 আর পরের লেয়ারের হাইট হচ্ছে H2। এখন একটা ম্যাথ করি, জিনিসটা তখন আরেকটু ক্লিয়ার হবে। এখানে প্রমাণটা বলে দিচ্ছে, আমি যেগুলো আসলে বললাম ম্যাথ করতে যে যদি কাজে লাগাই তখনই আমরা আসলে বুঝতে পারবো। এটা হচ্ছে সেই ল্যাপ্লাসের যে ইকুয়েশনটা একটু আগে আমি ডেরাইভ বা বলে দিলাম, সেইখানে যদি আমি এই যে বিভিন্ন কন্ডিশন, যে সয়েল কখন লেয়ার 1-এ আছে, লেয়ার 2 আছে, সেই ক্ষেত্রে কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়ে ওরা সূত্রটা বের করছে। সূত্রটা দিয়ে কি দেখেন, একটু যদি বলি, একটা জাস্ট বুঝাই দিই তাহলে আমরা আরেকটাও বুঝতে পারবো। যখন হচ্ছে আমার সয়েলটার মানে ওয়াটারটা হচ্ছে লেয়ার 1-এ আছে, সয়েল লেয়ার 1-এ, তখন আমি বের করতে চাচ্ছি। তাহলে লেয়ার 1-এ কন্ডিশনে দেখেন আমার এই লেয়ার, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তাহলে এখানে একটা আসবে কি, জেড ইকুয়ালস টু 0, এই পয়েন্ট থেকে যদি মাপতেছি তাহলে জেড যদি 0 হয় এইচ এর ভ্যালু H1 পুরাটা, যখন হচ্ছে জেড 0 মানে কি এখনো প্রথম লেয়ারে ঢুকে নেই। তারপর যখন একদম জেড ইকুয়ালস টু H1 মানে কি এই লেয়ারের শেষ পয়েন্টে, তখন আমার এইচ এর ভ্যালু কত হবে, এই লেয়ারের শেষ পয়েন্টে যখন হবে, ঠিক আছে? দেখেন এই লেয়ারের যখন শেষ পয়েন্টে হবে তখন এইচ এর ভ্যালু হয়ে যাবে H2, কারণ এই লেয়ারের শেষ পয়েন্টে আমি পিজোমিটার কোথায় রাখছি, এই পয়েন্টে রাখছি, এই যে লেয়ারের শেষ পয়েন্টে, তখন হয়ে যাবে H2। একদম শুরুতে আমি যখন রাখছি তখন কিন্তু পিজোমিটার রাখি নাই, ওয়াটার ভিতরে যাই নাই, পুরা H1 হচ্ছে H হবে, মানে আমার যে হেড লেভেল সেটা হয়ে যাবে H1 যখন আমার জেড এর ভ্যালু 0, মানে আমার সয়েলের লেয়ারের ভিতরে ঢুকে নেই। এখন কি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন যদি আমি ফলো করি, যখন হচ্ছে আমার জেড এর ভ্যালুটা পুরা লেয়ারের শেষ পয়েন্টে H1 পয়েন্টে, তখন দেখেন আমি পিটোমিটার বা পিজোমিটার এখানে রাখছি এবং ভ্যালুটা আমার হেডটা পাচ্ছি হচ্ছে H ইকুয়ালস টু H2। সেম ভাবে এখানে সেগুলো বসায় আমার ইকুয়েশন বের করছে, যখন হচ্ছে আমার সয়েল লেয়ার 2-তে থাকবে, দেখেন সয়েল লেয়ার 2, তখন আমাদের জেড এর ভ্যালুটা আসলে কি হবে, জেড এর ভ্যালুটা হবে হচ্ছে জেড ইকুয়ালস টু H1 বড় H1, কারণ আমি জেডটা মাপতেছি হচ্ছে এই লেয়ার থেকে। তাহলে আমি যখন এই লেয়ার থেকে জেড মাপতেছি তখন আমার দ্বিতীয় লেয়ারের ক্ষেত্রে জেড এর ভ্যালু শুরুই হচ্ছে H1 থেকে আর শেষ হচ্ছে H2-তে, এইটুকু হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় লেয়ার। তাহলে জেড ইকুয়ালস টু হবে হচ্ছে H1 আর জেড ইকুয়ালস টু হবে H2। H1-এ অলরেডি আমি পিজোমিটার রাখছি, তখন হচ্ছে এই হেড লস হবে হচ্ছে আমার H2 এর সমান, আর যখন একদম শেষে রাখবো তখন হবে হচ্ছে H ইকুয়ালস টু কত, 0। এটাই ধরছি, যখন আমি জেড এর ভ্যালুটা H2 শেষে রাখবো তখন এইচ এর ভ্যালু হবে 0, মানে একদম শেষে পানি শেষ হয়ে যাচ্ছে, কোনো হেড নেই। এখন এগুলো যদি বসাই তাহলে আমি দুই ধরনের ইকুয়েশন পাই। কোন কোন ইকুয়েশন পাচ্ছি, একটা ইকুয়েশন দেখেন জেড এর ভ্যালু প্রথম লেয়ারে যখন থাকবে, এইটা হচ্ছে সেই ভ্যালুটা 0 থেকে H1 এর মধ্যে, তখন আমার এইচ এর সূত্রটা হবে এইটা। যখন আমার টপ লেয়ার বা টপ সয়েলে থাকবে, সেটা কি জেড এর ভ্যালু, এই যে জেড এর ভ্যালু আমার কি H1 এর কম,
আরেকটা কি হবে, জেড এর ভ্যালু H1 প্লাস H2 এই অংশে, ঠিক আছে। একটা হচ্ছে জেড এর ভ্যালু H1 এর কম, বড় H1 এর কম, আরেকটা কি H1 এবং হচ্ছে H1 প্লাস H2, মানে কি সেকেন্ড লেয়ার। এই দুইটার মাঝামাঝি যখন থাকবে, দুইটা কন্ডিশনের জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 15 নম্বর সূত্র, একটা 16 নম্বর সূত্র। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারের সয়েল, আর এখানে হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সয়েল। দেখেন এক্ষেত্রে এই দুইটা সূত্র একটু জাস্ট মাথায় রেখে আমাদের 8.1 ম্যাথটা করা লাগবে, আর কিছুই না। তাহলে প্রথম লেয়ারে যখন থাকে তখন এইচ এর সূত্র হচ্ছে H1 ইন্টু 1 মাইনাস K2Z। K2 হচ্ছে আমাদের সেকেন্ড সয়েলের হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, জেড হচ্ছে হাইটটা, কোন হাইটে নিচ্ছি, ডিভাইডেড বাই হচ্ছে K1H2, H2 হচ্ছে দ্বিতীয় সয়েলের ফুল লেয়ারের হাইট, প্লাস K2H1, H1 হচ্ছে প্রথম সয়েলের ফুল হাইটটা। সেমভাবে হচ্ছে সেকেন্ড সূত্রটাও। এখন যদি একটু ম্যাথটা দেখি, ম্যাথে বলে দিচ্ছে ওই ফিগার 8.2 যদি ধরি, আমার H1 এর ভ্যালু মানে সয়েলের যে হাইট সেটা বলে দিচ্ছে টপ লেয়ারের, সেকেন্ড লেয়ারের হাইট বলে দিচ্ছে, ছোট H1 এর ভ্যালু বলে দিচ্ছে যে আমি পিজোমিটার যখন রাখছি আমার H1 এর ভ্যালু কত, H এর ভ্যালু কত, আর জেড এর ভ্যালু মানে আমি কোথায় হচ্ছে মাপতেছি সেটা বলে দিচ্ছে। এখন আপনারা বলেন, আমার হচ্ছে H1 এর ভ্যালু হচ্ছে 305 আর আমার জেড এর ভ্যালু হচ্ছে 203। এই ছবিটা যদি একটু দেখি, আমার হচ্ছে H1 এর ভ্যালু হচ্ছে বললাম 508 মনে হয় ছিল, আর হচ্ছে জেড এর ভ্যালু ছিল হচ্ছে 300 সামথিং। তাহলে এটা আসলে কি, প্রথম লেয়ারে আছে আমার জেড এর ভ্যালু হচ্ছে কি H1 এর চেয়ে কম, তাহলে আমাদের কন্ডিশন হবে হচ্ছে এইটা, সরি 8.15 হবে সূত্র। তাহলে দেখেন এখানে সেটাই বলছে যে জেড এর ভ্যালু যেহেতু 203, তাহলে এটা হচ্ছে সয়েল লেয়ার 1-এ আছে। আমি সয়েল লেয়ার 1-এর সূত্রটা দিলাম। এখানে কি করছে, এইটুকু অংশে আমি K1 আর K2 ভ্যালু কিন্তু কোয়েশ্চেনে মানে K1 এর ভ্যালু দেওয়া আছে, K2 এর ভ্যালু দেওয়া নেই, আমি জাস্ট K2 এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, এটা আপনারা নর্মালি ক্যালকুলেশন করতে পারেন, এভাবে না বুঝে নিজেদের মতো সবগুলা ভ্যালুই দেওয়া আছে, K2 এর ভ্যালুটা লাগবে এই ইকুয়েশনে বসে আমরা K2 এর ভ্যালুটা বের করব। তাই দেখেন K2 এর ভ্যালু কত আসছে, 0.037। ঠিক আছে, এইভাবে যদি না বুঝি জাস্ট নর্মালি সবগুলা ভ্যালু বসায় দিয়ে আমরা কিন্তু এই ম্যাথে K2টা বের করতেই পারি। তাহলে K2 হয়ে গেল। এখন আমাকে বলছে যে কিউ এর ভ্যালু বের করতে, রেট অফ ফ্লো কিউ এর ভ্যালু বের করতে থ্রু 2 লেয়ার সয়েল, এবং একক হচ্ছে সেন্টিমিটার কিউব পার আওয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু সেন্টিমিটার কিউব পার আওয়ার দিচ্ছেন, তাহলে দেখেন আমার কিন্তু জেড এর ভ্যালু মিলিমিটারে ছিল, এইচ এর ভ্যালু মিলিমিটারে ছিল। তাহলে হর আর লব যখন মিলিমিটারে আসে তখন কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, হর আর লব যখন মিলিমিটারে আছে সমস্যা নাই, কারণ কি এখানে এইচ এর ভ্যালু মিলিমিটারে, H1 এর ভ্যালু মিলিমিটারে, সব কিছু কাটাকাটি যাবে। তাহলে আমি কে এর যেই ইয়েটা আছে, ইউনিটটা আছে, আমি সেম ইউনিটে K2 পাচ্ছি, সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমার বলছে যে এই 2 লেয়ার সয়েলের টোটাল রেট অফ ফ্লোটা বের করতে। তাহলে আমরা জানি কিউ ইকুয়ালস টু কে ইকুইলিব্রিয়াম ইন্টু আইএ, মানে আমরা জানি আসলে কিউ ইকুয়ালস টু কে আইএ, ডার্সির সূত্র বা পারমিয়াবিলিটিতে আমরা এই সূত্রটা পড়ছি। ঠিক আছে, তাহলে আমাদের এরিয়া কি হবে, আমরা ধরে নিচ্ছি যে পাইপের ভিতর দিয়ে যে সয়েলটা পাস হচ্ছে বা সয়েলের যে অংশটা সেটা হচ্ছে ডায়ামিটার বলে দিচ্ছে সয়েল স্পেসিমেনের, মানে সার্কুলার স্পেসিমেন বা আমাদের নমুনাটা সার্কুলার। তাহলে আমাদের এরিয়া হবে হচ্ছে π/4d স্কোয়ার। তাহলে আমার এই যে KIA, এটাতে এরিয়ার ভ্যালুটা বের করা হয়ে গেল। আর একটা কি লাগবে আমার, আই হচ্ছে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ছিল। এখন আই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, দেখেন আই হচ্ছে আমাদের কি পরিমাণ হেড লস হচ্ছে। তাহলে আই হচ্ছে হেড লস হচ্ছে আমার H1 পরিমাণ। ছবিটা যদি দেখি, যখন হচ্ছে আমাদের লেয়ার 1-এ তখন আমার টোটাল এই হেড লসটা হচ্ছে H1, আর আমার সয়েলের অংশ ছিল হচ্ছে H1, বড় H1 প্লাস H2। তাহলে আমার হেড লস হচ্ছে H1 পরিমাণ এবং সয়েলের হাইট ছিল হচ্ছে বড় H1 প্লাস হচ্ছে H2, এই দুই পরিমাণ সয়েলের হাইট ছিল। তাহলে আই এর ভ্যালুটা আমরা এভাবে বের করতেছি যে H1 ডিভাইডেড বাই হচ্ছে H1 প্লাস H2। ঠিক আছে, ছোট H1 ডিভাইডেড বাই হচ্ছে সয়েলের টোটাল হাইট, আর এটা হচ্ছে আমাদের হেড লস। তাহলে সেখান থেকে আমি আই এর ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম, আর আমার লাগবে হচ্ছে কে। এখন কে এর ভ্যালু তো দুইটা আছে, একটা আছে K1, একটা আছে K2। আমাদের এটা যেহেতু 1 ডাইমেনশনাল ফ্লো এবং সয়েলটা আইসোট্রপিক, এর জন্য আমার ইকুইলিব্রিয়াম বের করা লাগবে। ঠিক আছে, কে ইকিউ। এই ইকুইলিব্রিয়ামের যদি সূত্রটা বলি, তাহলে দেখেন এটা একটু মনে রাখা লাগবে যে H1 প্লাস H2 ডিভাইডেড বাই হচ্ছে H1 বাই K1 প্লাস H2 বাই K2। ঠিক আছে, অনেকটা আসলে অ্যাভারেজ করার মতো বলছে।
এর জন্য সূত্রটা এভাবে বানানো হয়েছে ইকুইলিব্রিয়ামের, যে দুই লেয়ারের ভিতরে যে হাইটটা আছে এবং তাদের যেই হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, সেটাকে আসলে এভাবে করে আমরা রেশিও করে ইকুইলিব্রিয়ামকে বের করতে পারি, এবং তারপরে সবগুলো ইউনিট সেম রেখে খেয়াল রেখে আমরা গুণ করলেই আমার টোটাল ফ্লোটা পেয়ে যাচ্ছি, যেটাই কোশ্চেনে বলছে যে টোটাল সিপেজ রেট বা টোটাল ফ্লো রেটটা কত। তাই সেটা আসছে কত, 5426 সেন্টিমিটার কিউব পার আওয়ার। এবং কোশ্চেনে বলেই দিচ্ছে যে হচ্ছে আমার এককটা হইতে হবে রেট অফ ফ্লো এর সেন্টিমিটার কিউব পার আওয়ারে। তাহলে এটাই হচ্ছে আপনাদের এক্সাম্পল 8.1। এরপর যদি হচ্ছে আমি একটু সেকেন্ড এক্সাম্পলে যাই, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকের সিপেজের। আমরা তো একটা দেখলাম বেসিক ল্যাপ্লাসের কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে, বাট যদি আমি মেইনলি আমার সিপেজটা বুঝতে চাই, আমাদের টিচাররা যখন পড়াইতো ফ্লো নেটটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের থিওরি কোশ্চেনে আসা এগুলো খুবই কমন। আচ্ছা, ফ্লো নেটটা আসলে কি? ফ্লো নেটের ক্ষেত্রে আমরা দুইটা নাম আগে পড়বো, সেটা হচ্ছে একটা ফ্লো লাইন আর একটা হচ্ছে ইকুইপটেনশিয়াল লাইন। একটু হচ্ছে আমরা একটা গ্যাপ দিই, তারপরে 2 মিনিট পর শুরু করব।